ইলাস্টিক ফেটে যাবে, কিন্তু এটা কখনো ফাটবে না। আর এতে ভালো ইলাস্টিক আছে বৌদি, সারা জীবন লুজ হবে না, গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা ওয়াসিম ভাই, আপনি বলুন তো, মেয়েটা 5 ফুটের, রোগা পাতলা, ওর জন্য কতটা কাপড় লাগবে? পাটিয়ালা বানাবেন তো? হ্যাঁ। 5 মিটার তো লাগবেই লাগবে, কিন্তু আপনি সেফটি হিসেবে 5.25 মিটার নিন। 5.25-এর কত টাকা লাগবে? ওই ধরুন 360 মতো পড়বে। পূজা, সন্ধ্যার মধ্যে এই ড্রেসটা রেডি করে দিস, ওই ম্যাডাম কোন বিএফএ-তে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আসলাম দা, হ্যাঁ বল। ওই আমাকে একটু 1-8 ঘন্টার জন্য বাইরে যেতে হবে, যাবো? হ্যাঁ ঘুরে আয়, কিন্তু যাবি কোথায়? ওই আমার রেশন কার্ড বানানোর আছে। হ্যাঁ ঘুরে আয়, এই রেশন কার্ডটা খুব দরকারি জিনিস, কিন্তু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সুনীল দাদা, এটা একটু আরেকবার দেখে নাও না। না পূজা, এটা চলবে না। তোকে আগেই বলেছি বাইরের রেশন কার্ড দিয়ে এখানে রেশন কার্ড বানানো যায় না। একবার দেখো, আমি আমার ছোট বোন গীতা আর মা 3 জনের নামই কাটিয়ে দিয়েছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু পূজা আমি শুধু রেশন দোকান চালাই। এসব নাম কাটা, নাম জোড়া, এসব রেশন অফিসে হয়। রেশন অফিস? আচ্ছা, তার মানে তোমার ওই অফিসে নিশ্চয়ই কেউ চেনা জানা আছে। প্লিজ আমাকে একটু সাহায্য করো না। আরে পূজা, আমি নিজেই নিজের জন্য কিছু করতে পারবো না। আরে কিছুই করে না, সারাদিন শুধু বসিয়ে রাখে আর অপেক্ষা করে শুধু। আমিও বসবো, আমিও অপেক্ষা করবো ওখানে তোমার সাথে, কিন্তু প্লিজ কিছু ব্যবস্থা করো। আরে তুই বুঝছিস না কেন পূজা? দেখ, এক তো তুই বাইরের লোক, তার উপর ভাড়া বাড়িতে থাকিস, ঠিক আছে? বাড়ির কাগজও নেই তোর কাছে, কোনো প্রপার্টি নেই। পূজা, তোকে তো কেউ হিসেবের মধ্যেই ধরবে না। কোনো তো উপায় হবে না সুনীলদা, রেশন কার্ড খুবই দরকারি, কিছু তো উপায় থাকবে। একটা উপায় আছে। কি? রেশন কার্ড প্রতিটি নাগরিকের একটা সরকারি পরিচয়পত্র, কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য রেশন কার্ড খুব প্রয়োজনীয়। এই কার্ডের সাহায্যে তারা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট দোকান থেকে সস্তা দামে জিনিস কিনতে পারে। কিন্তু রেশন কার্ড বানানো পাহাড় খননের থেকে কম কঠিন নয়। যে কোনো রেশন কার্ড অফিসে ঢুকলেই আপনি লোকেদের গরু ছাগলের মতো অপেক্ষা করতে দেখবেন, আর তাদের বেশিরভাগই গরিব আর অসহায় মানুষ, যাদের এই সাংবিধানিক অধিকার যেন দয়া করে দেওয়া হয়ে থাকে। কিন্তু এই দয়ারও একটা মূল্য চোকাতে হয়। সরকারি দপ্তরের টেবিলের উপরের ফাইলগুলোকে টেবিলের নিচ দিয়ে নাড়াতে হয়। 17 বছরের পূজাকেও এই তিক্ত সত্যের মুখোমুখি হতে হলো যে সস্তা দামের জিনিস কেনার রেশন কার্ড পেতে হলে তাকে অনেক মূল্য দিতে হবে। কিন্তু আরেকটাও সত্যতা ছিল, এই কার্ড শুধুমাত্র কার্ড ছিল না, একটা দেওয়াল ছিল, একটা বন্ধ দরজা ছিল, যেখানে অপরাধ কড়া নাড়তে পৌঁছে গেছিল। এই কিরে, হ্যাঁ রবিবার হলেই সারাদিন ব্যাবা ব্যাবা টিভি চালিয়ে রাখতে হবে? হ্যাঁ, আরে তোদের কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক থাকে না নাকি? বাবা, আজকে সানডে, সানডে মানে হলিডে, হলিডের দিন যে কাজ করে তার স্ক্রু ঢিলা হয়। বাজে কথা বলবি না, কি মুখে মুখে কথা বলে। পুষ্পা, এই পুষ্পা। হ্যাঁ। এই দেখো দেখো, তোমার ছেলে তর্ক করছে, কোনো শিক্ষা দীক্ষা দিতে পারো না নাকি? হ্যাঁ, আরে বড় হয়ে কি হবে, এই দেশের কি হবে? দেশের কথা তো তোমরা রাজনীতির লোকেরা বোঝো, আমাকে শুধু তোমরা দুপুরের খাবার কথা বলো। তুমি খাবে কি খাবে না? আরে যদি আমার একটু লেট হয়ও তাহলে খাবো না। তুমি একটা কাজ করো, এখনই আমাকে আলমারি থেকে 5,000 টাকা বার করে দাও তো। আচ্ছা। উপরে আছে, এ বন্ধ কর, উপরে আছে গো। 1 2 3 4 5 এনা। হ্যাঁ দাও দাও দাও, চলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, তুমি কোথায় আছো? ঠিক আছে, তুমি 11:30টার মধ্যে পৌঁছো, আমি রাস্তায় আছি।
নমস্কার সাহেব। নমস্কার নমস্কার। আজ রবিবারে অফিসে এলেন যে? আরে পার্টির কাজ করলে কি রবিবার আর কি সোমবার, গোটা এলাকার দায়িত্ব এখন আমার ঘাড়ে, নিঃশ্বাস নেবারই সময় নেই। হ্যাঁ হ্যাঁ সাহেব। মঙ্গেশ কদম একটা বড় রাজনৈতিক দলের সক্রিয় কর্মকর্তা ছিল আর স্থানীয় রেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও। সেই রবিবার যখন সবাই বাড়িতে বিশ্রাম করছিল, মঙ্গেশ কদমের অফিস বিল্ডিংয়ে সব অফিস বন্ধ ছিল, কিন্তু সেই সময় সে অফিস এসেছিল কোনো জরুরি কাজে। মঙ্গেশ বাবু, আপনার ডায়াল করা নাম্বার আপাতত সুইচ অফ আছে। হ্যালো, কে বলছেন? নমস্কার বৌদি, গিরিশ বলছি। কদম সাহেব অফিসে এসছেন তো? তাই তো বলে গেছেন। কটায় বেরিয়েছেন বাড়ি থেকে? এই ধরো 10টা 10:30 নাগাদ। কেন, কি হয়েছে? কিছু না বৌদি, ওনার গাড়ি নিচে পার্ক করা আছে আর ওনার অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। তালা লাগানো আছে নাকি? আশেপাশে কোথাও গেছে হয়তো। না বৌদি, তালা লাগানো নেই, কিন্তু ফোন ধরছেন না। আরে গিরিশ, উনি ভেতরেই আছেন, তো তুমি ডেকে দেখো না ওনাকে। আচ্ছা, দেখছি। মঙ্গেশ বাবু, ভাঙো ভাঙো, ভেঙে ফেলো দরজাটা। খুলেছে? ফরেন্সিক টিম আর অ্যাম্বুলেন্সকে ডাকো এক্ষুনি। স্যার। তোমাদের কদম সাহেব কি করতে এসেছিলেন? জানি না স্যার, এমনিতে রোববার তো অফিস বন্ধই থাকে। তুমি এসেছিলে কেন? আমি তো ওনার সাথে দেখা করতে ওনার বাড়ি গেছিলাম। বৌদি বললেন অফিসে এসছেন, তাই আমি অফিসে চলে এলাম। এখানে এসে দেখলাম নিচে ওনার গাড়ি পার্ক করা আছে আর দরজায় তালা নেই। আমি বেল বাজাচ্ছিলাম, মোবাইলেও ফোন করেছিলাম, অফিসের ল্যান্ডলাইনেও করেছিলাম, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। তখনই মনে হলো কিছু গন্ডগোল হয়েছে। পুরো অফিসটা ভালো করে সার্চ করো। স্যার, ওনার সেলফোন পাওয়া যাচ্ছে না স্যার। বডি চেক করেছো? হ্যাঁ স্যার, পার্স পুরো খালি। লুট তো হয়েছে, পার্সে কোনো টাকা নেই, কিছু কাগজ পড়ে আছে। ভেতরের কোনো লোকের কাজ, কারণ জোর করে দরজা খোলার কোনো চিহ্ন নেই। স্যার, ভেতরের লোক কিনা সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ অবশ্যই চেনা লোক হবে, কারণ ওরা মিস্টার কদমের সাথে বসে মদ খেয়েছে। স্যার, 10:30 থেকে 11:15টার মধ্যে মঙ্গেশ সাহেব ঢুকেছিলেন। তারপর কে এসেছিল অফিসে? 11:30টায় আমি খাবার খেতে বাড়িতে গিয়েছিলাম। আমি এখানেই পাশের পাড়াতে থাকি স্যার। খাবার খেয়ে কটায় অফিসে ফিরলে? 1:30টায় স্যার। 2 ঘন্টার লাঞ্চ ব্রেক। কারোর বিয়ে নেমন্তন্ন খেতে গেছিলে? আজ রবিবার বলে সব অফিস বন্ধ স্যার। আমি রোজ ওই 12:30 পৌনে 1টা নাগাদই যাই স্যার। যে কাণ্ডটা হয়েছে সেটা 11:30 থেকে 1:30টার মধ্যে হয়েছে, যখন তুমি ডিউটিতে ছিলে না। হ্যাঁ, হতে পারে স্যার। হতে পারে না, এটাই হয়েছে। চলে বা তাড়াতাড়ি বলে ফেল, এই 2 ঘন্টার ব্রেক নেবার জন্য তোকে কে কত টাকা দিয়েছিল? হ্যাঁ, আমি সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার, বাড়ি যাওয়াটা আমার অবশ্যই ভুল হয়েছে, কিন্তু কোনো অপরাধ করিনি স্যার। প্রথমে পেটে 2টো আঘাত করেছে, তারপর গলা কাটা হয়েছে। মানে খুন করার জন্য আক্রমণ করেছিল। আর যে টাকা লুট করা হয়েছে সেটা শুধুই একটা ভাঁওতা। স্রেফ চুরির অ্যাঙ্গেল প্রমাণ করার চেষ্টা করেছে।
স্বাভাবিক ব্যাপার, পলিটিক্যাল লোক ছিল মানে শত্রুও অনেক ছিল। আরেকটা কথা, রক্তে অ্যালকোহলের পরিমাণ খুবই বেশি, তার মানে মিস্টার কদম মৃত্যুর কিছুক্ষণ আগে মদ খেয়েছিলেন। আচ্ছা, ঠিক কটার সময় মারা গেছেন উনি? এই ধরুন 12টা থেকে 1টার মধ্যে। পুষ্পা দেবী, পার্টি আপনার দুঃখ ভালোই বুঝতে পারছে। মঙ্গেশবাবু আমাদের পার্টির খুবই শক্তিশালী কর্মকর্তা ছিলেন। আপনি কোনো রকম চিন্তা করবেন না, পার্টির সমস্ত সাহায্য করবেন। আর যেই কাজ করেছে ধরে নিন তার দিন শেষ। হ্যালো, ইন্সপেক্টর নামদেব, ভূপত রাও বলছি। নমস্কার স্যার। মঙ্গেশ দৈসরের খুব জনপ্রিয় লোক ছিল। ওর খুনিকে যত তাড়াতাড়ি ধরতে পারবে ততই ভালো। স্যার, উনি যেই হন, এটা তো আমাদের ডিউটি। আমরা আপনাকে বলছি খুনিকে যত শীঘ্র সম্ভব ধরে ফেলবো। পুলিশের কাছে সেটাই আশা রাখি। জয় হিন্দ। স্যার, খবর পাওয়া গেছে স্যার। খুনের দিন সকালে মঙ্গেশ কদম তার স্ত্রীর থেকে 5,000 টাকা নিয়েছিল, সেটা পাওয়া যাচ্ছে না। তার সাথে মোবাইল, হাতের ঘড়ি, গলায় সোনার চেন আর আংটিও উধাও। অফিসে বসে যেখানে মদ খাচ্ছিল সেখানে 3টে গ্লাস ছিল। মানে প্রথমে মদ বয়েছে, তারপর রক্ত। অনেক মদ স্যার, তাও সানডের দিনে। এর মানে শত্রু বন্ধু সেজে এসেছিল। ওই সেলফোনের রেকর্ড এসে গেছে? স্যার, ওটা কালকের মধ্যে চলে আসবে। আচ্ছা, এক কাজ করো, মদের বোতলটা নিয়ে এসো। এর ব্যাচ নম্বর দেখে এর দোকান খুঁজে বার করো। খবর নাও কোন দোকান থেকে বোতলটা কেনা হয়েছিল। সম্ভবত সেখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে। কদম সাহেবকে সবাই খুব ভালোবাসতো। উনি সবাইকে সাহায্য করতেন। ওনার সাথে কার শত্রুতা থাকবে স্যার? যদি তুমি সত্যিই চাও তোমার কদম সাহেবের খুনি খুব শীঘ্রই ধরা পড়ে যাক, তাহলে সবার আগে এই নেতাদের ভাষা বন্ধ করো আর মানুষের ভাষায় কথা বলো। কারোর সাথে শত্রুতা ছিল? সত্যি স্যার, কদম সাহেব তো দহিসর এলাকায় খুব ফেমাস ছিলেন। উনি অনেক লোকের উপকার করেছেন। কিন্তু কোনো একজনের অনেক ক্ষতি করেছিলেন, না হলে এমন নির্দয়ভাবে কেউ মারতো না ওনাকে। জানি না স্যার এত নির্দয় কে হতে পারে। কদম সাহেব তো সারাক্ষণ কাজের পর কাজ করে যেতেন। অনেক দায়িত্ব ছিল। নিজের এলাকার রেশন সংগঠনের চেয়ারম্যানও ছিলেন। গোটা পিডিএস সিস্টেমটা দারুণ চালাতেন। সাহেব, খুব ভালো লোক ছিলেন মঙ্গেশবাবু। এই মঙ্গেশবাবুর অ্যাসোসিয়েশনে কটা রেশন দোকান ছিল? গোটা দাইসারে মোট 7টা রেশনের দোকান আর কিছু ছোটোখাটো মুদির দোকান ছিল। সাহেব, মঙ্গেশবাবুর মন খুব বড় ছিল। ঠিক আছে, বস্তিতে গিয়ে লোকেদের জিজ্ঞাসাবাদ করো। পুরুষ, মহিলা, বাচ্চা সবাইকে প্রশ্ন করবে। এই লোকটার মন খুব বড় ছিল। একবার তো নিশ্চয়ই ভুল করেছে। হ্যাঁ কামাত, বলো। স্যার, যে দোকান থেকে রামের বোতল কেনা হয়েছিল সেই দোকান ট্রেস হয়ে গেছে স্যার। ভেরি গুড। কোথায় দোকানটা? স্যার, দহিসরে। এই বোতল তোমাদের দোকান থেকে কেনা হয়েছিল, যেটা তোমাদের নেতা মঙ্গেশবাবুর ডেড বডির কাছে আমরা পেয়েছি। ওখানে আর কোনো বোতল ছিল না, মানে উনি অফিসে মদ রাখতেন না। আমরা নিশ্চিত এই বোতল সানডেতে কেনা হয়েছিল। কোনো আইডিয়া আছে কে কিনেছিল? আমি রেজিস্টার চেক করে আপনাকে বলছি। রামের 1 লিটার, তাই তো? শনিবার এই ব্র্যান্ডের 16টা বোতল বিক্রি করেছি, আর রবিবার একটাই বোতল বিক্রি করেছি। কামাত, এটাই সেই বোতল।
কে কিনেছিল মনে আছে? স্যার রবিবার দোকানেতে এত ভিড় হয় যে কাউকে মনে রাখা খুবই মুশকিল। একটু মাথায় চাপ দাও আর মনে করার চেষ্টা করো। কিছু মনে পড়লে আমাকে ফোন করে বলে দিও। ওকে স্যার। না স্যার, সুপারি তো একেবারেই দেয়নি। পলিটিক্যাল লোক, তাও দহিসরের। সুপারি বেরোনোর আগে আমরা সব খোঁজররা সেটা জেনে যাই সাহেব। খুনিরা কদমের সাথে বসে মদ খেয়েছিল। বন্ধু ছিল সম্ভবত। পলিটিক্সে কে বন্ধু আর কে শত্রু? কদমবাবু দহিসরের সমস্ত বাড়ি খুব ফেমাস ছিলেন। যাকে পেতেন তাকে নিয়ে দুপেগ মেরে দিতেন। মানে মদের নেশা ছিল খুব। আর কি কি নেশা ছিল তোমাদের এই কদমের? তাও কচি মালের। কিন্তু আমরা যতটা এনকোয়ারি করেছি তাতে মেয়ের শখের ব্যাপারে কেউ কিচ্ছু বলেনি। স্যার, কালিদাসের মতো নিজের ডালে কে কুড়ুল মারবে বলুন তো? পলিটিক্সের ব্যাপার না সাহেব, কেউ কোনো ঝামেলা চায় না। আমিও শুনেছিলাম একটা হাওয়ায় ওড়া খবর, একটা মেয়ের সাথে চক্কর ছিল সাহেব। সে কথা তো আমরাও শুনেছি সেলিম। এরপর জানি না সাহেব, মানে কথাটা হাওয়ায় উঠছে সাহেব। কথাটা হাওয়া থেকে মাটিতে নিয়ে আয়। চল এখন যা। চললাম সাহেব। সেলফোনের রেকর্ড এসেছে? আধ ঘন্টার মধ্যে টেবিলে দিয়ে দিচ্ছি। কিন্তু স্যার সেলফোন এখনো সুইচ অফ আছে, লোকেশন ট্রেস করা যাচ্ছে না। আমার মনে হচ্ছে ওরা সেলফোন ভেঙে চুরে একেবারে ফেলে দিয়েছে। একটা রাজনৈতিক দলের উদীয়মান কর্মকর্তা মারা গেছেন। নিজের এলাকায় তার খুবই নাম ডাক ছিল। সবাই ওনার নামে ভালো ভালো কথাই বলছিলেন। উনি গরিবদের সাহায্যও করতেন, কিন্তু তবুও তাকে নৃশংসভাবে খুন করা হলো। এখন প্রশ্ন হলো যে এই মার্ডারের পিছনে উদ্দেশ্য কি ছিল? কে ছিল এই খুনি বা খুনিরা? এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্রেক থ্রু পাচ্ছিল না। অপেক্ষা করছিল মঙ্গেশ কদমের সেলফোন রেকর্ডের। স্যার, মঙ্গেশ কদমের সেল রেকর্ড চলে এসেছে। স্যার, মঙ্গেশ কদমকে 10:45 ফোন করা হয়েছিল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, তুমি কোথায় আছো? 86526? এ তো মুম্বাইয়ের নম্বর। হ্যাঁ স্যার, এখন সুইচ অফ আসছে, কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী অন পাওয়া যাবে। স্যার, এটা মেন সূত্র হতে পারে। এখন এই সেলের লোকেশন কি দেখাচ্ছে? স্যার, এখন এটা দিল্লি শো করছে, কিন্তু রবিবার এই ফোনের লোকেশন কান্দারপাড়া ছিল। এটাই ছিল মঙ্গেশ কদমের ফোনে লাস্ট কল। তার মানে খুনি কান্দারপাড়ার লোক। স্যার, এই নম্বরেরও সেল রেকর্ড এসে গেছে। এটা প্রিপেড নম্বর। মঙ্গেশ কদমকে ফোন করার 4 মিনিট পর 10:49 এই নম্বরেই ফোন করেছিল। স্যার, আমার মনে হচ্ছে এই দুটো নম্বরের মধ্যেই সমস্ত খেলাটা হয়েছে। কামাতে এই নম্বরটা ট্রাই করো। ওকে স্যার। হ্যালো, কে বলছেন? দাদা, ফোন আপনি করেছেন, আপনি বলুন কে বলছেন। আমি দহিসর পুলিশ স্টেশন থেকে পিএসআই কামাত বলছি। হ্যালো স্যার, কেটে দিয়েছে। আবার ট্রাই করো। আপনার ডায়াল করা নাম্বার আপাতত সুইচ অফ আছে। স্যার, সুইচ অফ বলছে। এই নম্বরটাই খুনির হতে পারে বা আমাদের খুনির কাছে নিয়ে যেতে পারে। এই নম্বরটাকে ট্র্যাকিংয়ে দিয়ে দাও। আমার এই নম্বরের এক্স্যাক্ট লোকেশন চাই। আসলাম, আসলাম। কি? আসলাম ভাই, পুলিশ ফোন করেছিল। বলেছিলাম না তোকে, মোবাইল থেকে সিম কার্ডটা বের করে দে, বের করে দে। সেটা করিসনি? এক্ষুনি বার করছি, দাঁড়া। উলঙ্গ হবার পর প্যান্টের চেন খুঁজে লাভ কি? পুলিশ যদি জানতে পারে না। মঙ্গেশ বাবুর ফোনটা বেচে দিতে বলেছিলাম, সেটা বেচেছিস তো? মাত্র 2 দিন হয়েছে ভাই, কোথায় বিক্রি করব? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আসলাম। পূজা কোথায়? পূজা জানি না ভাই, ও বাড়িতে নেই। গীতা, তুই সত্যি করে বল, তুই আর তোর পূজা দিদি মিলে কোনো ভুল কাজ করিসনি তো? না তো মা, কিছু করিনি তো। তাহলে 2 দিন ধরে পূজা উধাও কেন? আর তুই বাড়িতে থেকেও চুপচাপ আছিস, আর এরকম ভাবে তুই জড়সড় হয়ে বসে আছিস। বল, কি লুকোচ্ছিস? আমি দেখছি। গীতা তো দিদি কোথায়? জানি না। এই আসলাম, কি হয়েছে? তোমরা সবাই মিলে কোনো ভুল কাজ করোনি তো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা কিছু বলে গিয়েছে যে কোথায় যাচ্ছে। গীতা, পূজা কোথায়? আরে বল না, পূজা কোথায়? মারবো 2 জন। বল না কোথায়? পূজা দিদি দিল্লি গেছে। কি? দাদা আর বাবার কাছে।
কেন এমন করলে তুই? কেন এমন করলে তুই? তোদের তিনজনকে মুম্বাইতে রেখে আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি। তুই নিজেও ফাঁসলি, বেচারি গীতাকেও ফাঁসিয়ে দিলি। হ্যাঁ বাবা, আমাদের একা ফেলে তোমার দিল্লি আসা উচিত হয়নি। কত 3 বছর আমরা মুম্বাইতে কিভাবে কাটিয়েছি শুধু আমরা জানি। কি খারাপ অবস্থা ছিল আমাদের, বলতেও পারবো না। তুমি তো আমাদের ওখানে নিয়ে গেছিলে না? তুমি তো মুম্বাইয়ের স্বপ্ন দেখিয়েছিলে না? কিন্তু যেই দিন তোমার শরীর খারাপ হলো, আমাদের ভাগ্যও খারাপ হয়ে গেল। তুমি তো এখানে চলে এলে দাদার কাছে, কিন্তু আমরা ওখানে অপমানিত হতে থাকলাম। মা বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজত, আমি সেলাইয়ের কাজ করতে শুরু করলাম। পড়াটাও ছেড়ে দিতে হলো। অনেক কষ্টে গীতাকে পড়াচ্ছিলাম, আর তারপর মায়েরও শরীর খারাপ হয়ে গেল। জীবন অসহ্য হয়ে গেল। বাঁচা কঠিন হয়ে গেছিল তো কাউকে মেরে তোর কি লাভ হলো? তাও আবার মঙ্গেশ কদমের মতন লোককে। কোনো কিছু পাওয়ার ছিল না আমার ওকে মেরে। তাহলে মঙ্গেশ কদমকে মারলি কেন? কোনো ওয়াসিম লতিফ বলে একজনের ফোন ওটা। কান্দারপাড়ায় দর্জির একটা দোকান চালায়, ব্লু টেলার। আসলাম, কোথায় যাব ভাই? কি করব এখন? জানি না ওয়াসিম, কিন্তু যদি এখানে থাকি না, আমাদের কবর নিশ্চয়ই খুঁড়ে দেবে। আমাদের তো সর্বনাশ হয়ে গেল ভাই। এখন চল এখান থেকে। এরা দুজন পালাচ্ছে কেন? এরাই হবে, ধরো। দাঁড়া, আরে দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া, আরে দাঁড়া। একবার হাতে পেলে না শেষ করে দেবো কিন্তু। স্যার, চুপ। স্যার, বিশ্বাস করুন স্যার, আমরা নির্দোষ। নির্দোষ হলে আমাদের দেখে দৌড়ালি কেন? অলিম্পিকে নাম দিবি নাকি? আমাদের মঙ্গেশ বাবুর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, না কোনো স্বার্থ, আর না কোনো লাভ সাহেব। 5,000 টাকা ক্যাশ, মোবাইল, চেন, আংটি খোয়া গেছে, আর বলছিস কোনো লাভ নেই? স্যার, ওই মোবাইল, টাকা, চেন সব সামনে পড়েছিল তাই তুলে নিয়েছিলাম। কিন্তু স্যার, আমরা যা করেছি সব পূজার জন্যই করেছি। পূজা? এই পূজাটা আবার কে? পূজা কোথায়? স্যার, ও পূজা কোথায়? সাহেব, এই বাচ্চা মেয়েটাকে বকবেন না। আমরা সবাই পূজাকে নিয়ে খুব চিন্তিত। ও 2 দিন ধরে উধাও, কেউ কিছুই জানে না ও কোথায় গেছে। এই বাচ্চাটাও চুপ করে আছে সাহেব। সেই চিন্তা তুমি করো না, পুলিশ স্টেশনে তো বোবাও কথা বলে। না নিয়ে সাহেব, চলো একে। আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। সাহেব, 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 আমার মেয়ে কিছু করেনি। এরা দুজন বলছে যে এরা মঙ্গেশ কদমকে পূজার কথায় খুন করেছে। এরা কি সত্যি বলছে গীতা? মা, এনাদের বলে দে যে কি হয়েছিল। সাহেব, পূজা আমাদের কাছে গত 2 বছর ধরে সেলাইয়ের কাজ করছিল। খুব ভালো কাজ জানতো। ওই মেয়েটা খুব গুণী সাহেব, মনটাও খুব ভালো, পরিশ্রমী, নিজের পরিবারের দেখাশোনা করছে, একে পড়াচ্ছে সাহেব। আচ্ছা, তাই গুণী হঠাৎ খুনি হয়ে গেল কেন? এমন কি পরিস্থিতি হলো যে মঙ্গেশ কদমকে খুন করতে হলো? কি এমন সম্পর্ক ছিল মঙ্গেশ কদম আর পূজার মধ্যে? পূজা খুবই সম্ভ্রান্ত মেয়ে ছিল সাহেব। কি হলো? কি হয়েছে রে?
আসলাম, ওষুধের বাক্সটা নিয়ে তাড়াতাড়ি। আরে ইয়ার, কি করিস পূজা? মুখে আঙুলটা ঢোকা। মনটা কোথায় থাকে পূজা? 2-3 দিন ধরে দেখছি তোকে কোনো না কোনো ভুল করছিস তুই। আরে যদি কোনো সমস্যা থাকে বল না আমাদের। সমস্যাটা কি হয়েছে? এদিকে দে, এদিকে দে। চেপে ধরে রাখ। ভাই মনে করিস তো আমাদের? মাথা নিচু করে রাখলে সমস্যা সমাধান হবে না, আরো বাড়বে। বল কি সমস্যা হয়েছে? পূজা কাঁদছিস কেন? পূজা, কান্নাকাটি করলে কিছু হবে না। কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা হলে আমাদের বল। আমার নতুন রেশন কার্ড বানানোর ছিল। তো তুই তো গিয়েছিলিস সুনীল বেনের দোকানে, সে তো তোকে সাহায্য করবে ও বলেছিল। আমাকে সাহায্য করেনি। কি করেছে ও? প্লিজ আমাকে সাহায্য করো না। আরে তুই বুঝছিস না কেন পূজা? দেখ, এক তো তুই বাইরের লোক, তার উপর ভাড়া বাড়িতে থাকিস, বাড়ির কাগজও নেই তোর কাছে, কোনো প্রপার্টি নেই। পূজা, তোকে তো কেউ হিসেবের মধ্যেই ধরবে না। কোনো তো উপায় হবে না সুনীলদা? রেশন কার্ড খুবই দরকারি, কিছু তো উপায় থাকবে। একটা উপায় আছে। কি? তুই না মঙ্গেশ বাবুর সাথে দেখা কর। উনি কে? ইন্ডিয়ান ন্যাশনাল পার্টির খুব বড় নেতা। আর এই যে দেইসার আছে না, রেশন অ্যাসোসিয়েশন, তার চেয়ারম্যান উনি একটা ফোন করে দিলে তোর রেশন কার্ড তুই পেয়ে যাবি। সত্যি? হ্যাঁ। আমি কোথায় কিভাবে মঙ্গেশ বাবুর সঙ্গে দেখা করব? ইন্ডিয়ান ন্যাশনাল পার্টির খুব বড় নেতা। আর এই যে দেইসার আছে না, রেশন অ্যাসোসিয়েশন, তার চেয়ারম্যান উনি একটা ফোন করে দিলে তোর রেশন কার্ড তুই পেয়ে যাবি। সত্যি? হ্যাঁ। আমি কোথায় কিভাবে মঙ্গেশ বাবুর সঙ্গে দেখা করব? ম্যাডাম, এন্ট্রি করে যেতে হবে এখানে। নমস্কার। বলুন কি দরকার? স্যার, আমার নাম পূজা, মঙ্গেশ বাবুর সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি, কি দরকার? আমি নতুন রেশন কার্ড বানাতে চাই। রেশন কার্ড তো এখানে হয় না, রেশন অফিসে হয়। কিন্তু স্যার, ওখানে কেউ আমায় সাহায্য করছে না। কে এসেছে রে গিরিশ? কেউ না স্যার, একটা মেয়ে এসছে, রেশন কার্ড বানাতে এসছে ও। হ্যাঁ, আসতে দে, ওকে ভিতরে আসতে বল। আচ্ছা, যা, তোর ভাগ্য খুলে গেল। মুম্বাইতে কত বছর আছো? স্যার, 3 বছর। কাল এসে তোমার রেশন কার্ড নিয়ে যেও। ওকে স্যার, থ্যাংক ইউ। 6 মাস ধরে রোজ ফোন করে, দিনে অনেকবার। কেন তোকে ফোন করে? একে তো তোর জন্ম মুম্বাইতে হয়নি, এখানে তোর কোনো স্থায়ী ঠিকানাও নেই। অত সহজ হবে না তোর রেশন কার্ড বানানো। স্যার, আপনি চাইলে তো সবই হতে পারে না? আমি চাইলে সব হতে পারে? হ্যাঁ, তোকে ভালোবাসতে চাই, এক্ষুনি করা যাবে? কি বাজে কথা এই, বলছেন নাটক আপনি? করবি না। আরে, তোর কার্ড চাই তাই তো? তুই আয় না, বস বস বস। আরে, তুই আমার থেকে কোঅপারেশন চাইছিস তাই না? তাই তোকেও তো একটু কোঅপারেট করতে হবে তাই না? হ্যাঁ আজি, শোন, হাত ধরাধরি করে কাজ করব, ভয় পাস না। আহা, একদম না। আচ্ছা, একটা কথা বল, তুই কি কুমারী নাকি? হ্যাঁ, আরে কার্ড চাই কি না? আমি যখনই চাই খুব নোংরা ব্যবহার করে, কিন্তু আমার কার্ড বানাচ্ছিল না 6 মাস ধরে। তাহলে গত 6 মাস ধরে ওখানে যাচ্ছিস কেন? রেশন কার্ড বানাতে। রেশন কার্ড বানানো খুব প্রয়োজনীয়। রেশন কার্ড ছাড়া খাবার জোগাড় করা খুবই মুশকিল যে দাদা। জিনিসের এত দাম, রেশন কার্ডের ভর্তুকি পাওয়ার জন্য আমি ওর কাছে যাই, যতবার ডাকে ততবার যাই। এখন কি করা যাবে? পুলিশকে ইনফর্ম করেও কিছু করা যাবে না, ওরাও ওর দিকেই থাকবে। উল্টে এর বিরুদ্ধে কেস ঠুকে দেবে, চরিত্রহীন প্রমাণ করে দেবে একে। আমরা ওর কিচ্ছু করতে পারবো না।
ও একেবারেই সুবিধের লোক নয়। এখন আমি কি করব? ও আমার সাথে খুব খারাপ করেছে, কিন্তু যখনই আমি কার্ডের কথা বলি ও বলে পুরো 6 মাস ধরে আপনি এসব করছেন, কিন্তু আমার কার্ড বানাচ্ছেন না। আরে এমন বলে না, আমি তোকে ভালোবাসছি। কার্ড তো বানাচ্ছেন না। আরে তৈরি হচ্ছে তোর কার্ড, কিন্তু কি? আমি শুনেছি তোর একটা ছোট বোন আছে না, নিতা না সীতা, কি যেন নাম? গীতা। হুম। ও এখন ক্লাস 9-এ পড়ে, ডাক্তার হতে চায় ও, আর আমি ওকে নিশ্চয়ই ডাক্তার বানাবো। আরে ছাড় ডাক্তার ফাক্তার, ফিল্ম লাইনে নামা ওকে। কি সুন্দর দেখতে, পরশু ওকে আমি দেখলাম। স্যার আমার কার্ড কবে বানিয়ে দিচ্ছেন? আরে কার্ড এই দেখ, আজ শনিবার, কাল রবিবার আর সোমবার। সোমবারই তোর হাতে মনে হয় কার্ড পেয়ে যাবি। সত্যি? আরে একদম। কিন্তু কি? এই সানডে তোর ছোট বোনকে এখানে নিয়ে আয় না। না মানে কার্ডের সাথে তোকে প্রতি সপ্তাহে ডবল রেশনও দেবো, আর সবকিছু দামে তোকে 50% ছাড়। হ্যাঁ ব্যাস, একটা সানডে নিয়ে আয় না ওকে। পূজা দিদি কার কাছে যেত বলুন? আপনার কাছে এলে আপনি কি করতে পারতেন স্যার? কিছুই তো না। স্যার, আমরা সহ্য করতে পারিনি। পূজা আমাদের দুজনকে নিজের ভাই বলতো, আমরা দুজনে ওকে ছোট বোনের মতো দেখতাম। ওই লোকটা গত 6 মাস ধরে ওকে নিয়ে খেলা করছিল, বোকা বানিয়ে চলেছিল ওকে। আর সেদিন তো সীমা পার করে দিল সাহেব, ওই বাচ্চা মেয়েটাকেও গিলে নিতে চাইছিল। সেই জন্য স্যার আমরা ঠিক করে নিলাম, ওই শালাকে আমরা শিক্ষা দিয়েই ছাড়বো। আর শিক্ষা দেওয়া জরুরি ছিল সাহেব। হ্যাঁ হ্যালো মঙ্গেশ বাবু, আমি পূজা। হ্যাঁ বলো, কোথায় আছো তুমি? এই আমি গীতাকে নিয়েই আসছি। ঠিক আছে, তুমি 11:30টার মধ্যে পৌঁছো, আমি রাস্তায় আছি। হ্যালো, হ্যাঁ পূজা বল। কদম সাহেব যে কোনো সময় অফিসে পৌঁছবেন। আমরা তোর পৌঁছানোর আগেই ওখানে পৌঁছে যাব। আমরাও একটু পরেই পৌঁছে যাব। সালাম মঙ্গেশ বাবু। আরে সালাম সালাম। তোমরা দুজন এখানে, কি ব্যাপার? আজ তো সানডে। আরে দাদা কিছু না, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আরে মেঘনা চাইতে জল, এসো 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 এসো। দাদা দাদা আপনার মতো নেতা থাকলে না, তাহলে মানে গোটা দেশটার রূপই বদলে যাবে। আরে দেশ টেসে কোনো ব্যাপার নয় রে বাবা, আমি নিজের এলাকাতে খুব খুশি। হ্যাঁ, ছোটখাটো কাজ করো আর আনন্দে থাকো। আরে মঙ্গেশ বাবু, আপনি যেটা করেন সেটা ছোটখাটো কাজ না। হয়তো সামনের লোকটা মুখ খুলে বলতে পারে না, কিন্তু আপনি তো একদম ছাপ রেখে যান দাদা। আমার ব্যাপারটা হলো, ভালো লাগে মানুষের কাজ করতে। জীবনে কখনো আরে ছোটখাটো কাজ করে দাও তার জন্য, তারপর সারা জীবন আমাদের পার্টির সাথে রয়ে যাবে সে। পার্টির সাথেও আর আপনার সাথেও। হ্যাঁ, শুধু আপনার হয়েই থেকে যায়। হ্যাঁ, আমি দেখছি দাদা। ভাই আসলাম, ওয়াসিম, আসার জন্য অনেক ধন্যবাদ। এবার তোমরা যাও, আমি এই বাচ্চাদের সেবা করব। এখন অনেক দিন ধরে আপ ডাউন চলছে বেচারি। ঠিক আছে দাদা, দায়িত্ব আগে। হ্যাঁ, নেশা টেশা তো আবার পরেও করা যাবে। হ্যাঁ ভাই, দেখো। খুদা হাফিজ মঙ্গেশ দাদা। জয় হিন্দ, জয় হিন্দ। হ্যাঁ আচ্ছা, সালাম দাদা। আচ্ছা, দরজাটা বন্ধ কর।
What is your name? গীতা। Oh, lovely. Come in, come in. Come. Oh. তুই বস এখানে বস। চটপট, তুই তো জানিস কত চটপট কাজ করি আমি। কম। আরে ভয় পায় না। কম কম কম। কম। ও তুই বস এখানে বস। চটপট, তুই তো জানিস কত চটপট কাজ করি আমি। কম। আরে ভয় পায় না। কম কম কম। ও গীতাকে ভেতরে নিয়ে গেছে। কি হয়েছে পূজা? আবার কি? আরে আসছি আসছি। কি হয়েছে? কে? আরে তোমরা দুজন ফিরে এসেছ? কিছু ভুলে গেছো না? না, আপনি ভুলে গেছেন দাদা। আপনি ভুলে গেছেন যে পাপের ঘোড়া ভরে গেলে সেটা ফাটবেই ফাটবে। এটা কি হচ্ছে ওয়াসিম? এই গীতা তোমার মেয়ের বয়সী। গত 6 মাস ধরে তুই পূজাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস, তোর একটু লজ্জা করলো না রে? এদেরকে বল, রেশন কার্ডের নাম করে তুই লোকদের সাথে খেলা করিস? আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ মঙ্গেশ বাবু। মার! আমাদের দুজনের ওই সময় মনে হয়েছিল আমরা একদম ঠিক করছি, কিন্তু ভয়ও খুব করছিল স্যার। আমরা একটা লোককে প্রাণে মেরেছি, কিন্তু আমরা ক্রিমিনাল নই স্যার, আমরা কারিগর। তাই মদ নিয়ে গিয়েছিলাম, ওর সাথে বসে খেয়েছি, তারপর নেশার ঘরে যা হয়েছে তা হয়ে গেছে, রাগ মিটিয়ে দিয়েছি। দেখো, মঙ্গেশ কদম যেটা করেছে সেটা ভুল করেছিল, আর তোমরা যেটা করেছো সেটাও ভুল। আইন ভাঙার শাস্তি তো আদালত দেয়, অপরাধের শাস্তি দেয় ভগবান। তোমরা দুজন না তো আদালত না ভগবান। পূজা, তুমি পূজা তো? স্যার, আসলে প্রকৃত অপরাধী তো আমি। ওয়াসিমদা আর আসলামদাকে তো আমি উস্কেছিলাম মঙ্গেশ কদমকে মারার জন্য। ও আমার সাথে অনেক অন্যায় করেছে, আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু আমি আমার ছোট বোন গীতার ওপর কোনো অন্যায় হতে দিতে চাইনি। ও যদি সেদিন গীতাকে না চাইতো তাহলে আমি বারবার যেতাম, ব্যবহার হতে থাকতাম রেশন কার্ড পাওয়া অবধি। তাছাড়াও আমাদের তো এটাই ভাগ্য না, লাঞ্ছিত হতে থাকা। গীতা নাবালিকা ছিল, তাই ওকে জুভেনাইল কোর্টে পেশ করা হলো, আর এখন ওকে মুম্বাইয়ের কাছে একটা রিফর্ম সেন্টারে ভর্তি করা হয়েছে। পূজা, ওয়াসিম আর আসলাম এখন পুলিশ হেফাজতে রয়েছে। যেটা ইন্সপেক্টর নামদেব বলছিলেন যে মঙ্গেশ কদম অবশ্যই অপরাধ করেছেন, কিন্তু যেটা পূজা, ওয়াসিম আর আসলাম করেছে সেটাও ঠিক ছিল না, আর ন্যায় তো মোটেই ছিল না। একটা পরিচয়পত্র পাবার জন্য একটা মেয়েকে এত অপমান সহ্য করতে হলো যে সে নিজেকে চেনার মতো অবস্থায় ছিল না, যার ফলে অপরাধের সংকেতটা সে শুনতেই পায়নি। একটা রেশন কার্ড প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে একটা অস্ত্র, নিজের সম্মান বজায় রাখার জন্য, নিজের পরিবারকে সম্মানের সাথে দুবেলা খাওয়ানোর জন্য। কিন্তু এই কার্ড পাওয়া সহজ কাজ নয়। আমাদের দেশে গরিবদের জন্য কিছুই সহজ নয়। যদি নিজের শরীর আর নিজের আত্মা দুটোর বাজি রেখে পূজা এই কার্ড পেয়েও যেত, তবুও সেই কার্ডে কম দামে পুষ্টিকর খাবার পাওয়া, সেটা তো আক্রোশের একটা নতুন দিক খুলে দিত। আর ভাবুন, কে শুনতো পূজার আকুতি? কে মঙ্গেশ কদমের মতো রাজনৈতিক নেতার বিরুদ্ধে লড়ত?
আমাদের দেশের সম্পত্তিকে বড় বড় ক্রিমিনাল, পলিটিশিয়ান, বিজনেসম্যান আর ধনী লোকেরা বছরের পর বছর লুট করে চলেছে। কিন্তু সত্যিই কি এটা কখনো বন্ধ হবে? এদের কুকর্মগুলো সারা দেশের চেতনাকে কি আঘাত করে জাগাতে পারবে? আমি তো হ্যাঁ বলতে চাই, কিন্তু জানি এই সব কিছু এত সহজে হওয়া সম্ভব নয়। কিন্তু তবুও অপরাধের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে আমাদের লড়াই চলতে থাকবে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।